আরও ভালো অনুভূতির জন্য হেডফোন ব্যবহার করুন। মাঝরাতে হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। আলো জ্বেলে উঠে দেখলেন সমস্ত কিছু ঠিকঠাক, কোথাও কোনো অস্বাভাবিক কিছু নেই। শুধু আগের দিনে দেওয়ালে যে ফাটলটা দেখা গেছিল সেটা বীভৎস রকমের বড় আকৃতি নিয়েছে। লাইটটা বন্ধ করতেই যাচ্ছিলেন, হঠাৎ সেখান থেকে কিছু যেন একটা নড়ে উঠল। কারোর দুটো চলচলে চোখ। শুনতে থাকুন আমাদের আজকের গল্প, লেখক আকাশ গুহর কলমে দেওয়ালের ওপারে। ঘুমের মধ্যেই লক্ষ্মীর কাঁপা কাঁপা হাতের বার কয়েক ধাক্কা খেয়ে ঘুমটা ভেঙে যায় সুকুর। ঘুম জড়ানো চোখে হ্যারিকেনের কমিয়ে রাখা আলোতে দেখে লক্ষ্মী ঠিক তার পাশে বিছানার ওপর কখন যেন জেগে উঠে বসে আছে। ঘুম জড়ানো গলায় প্রশ্ন করে সুকু, কি হলো রে রশ্মি, এত রাতে উঠে বসে আছিস কেন? কলকাতায় থাকতে থাকতে যেটুকু বাংলা শিখেছে তার সাথে ওর মাতৃভাষা মিশিয়ে লক্ষ্মী কথা বলে ওঠে, তবে ঠোঁট দুটো নড়ে শুধু, বাকি শরীরটা পাথরের মূর্তির মতো নিশ্চল। ওজি, তুম শুনতে পাচ্ছ না? আরে আরে ওখানে নেই, নেই ওখানে নেই, ওখানেই। বিভ্রান্তের মতো লক্ষ্মী ঘরের দেওয়ালের এদিক ওদিকে আঙুল নির্দেশ করে। মুখটা ঘামে ভিজে যাচ্ছে ওর, শরীর ভয় কাঠ হয়ে গেছে, চোখ দুটো বিস্ফারিত। সুকু মুখ থেকে একটা বিরক্তিসূচক শব্দ বের করে আর মনে মনে ভাবে, আবার এই পাগলের পাগলামি শুরু হলো। দুদিন আগে কি সব অনুভব করতো, এখন শব্দও শুনতে পাচ্ছে। সুকু মুখে বলে, কোথায় কি শুনবো? কিছুই তো শুনতে পাচ্ছি না। স্বপ্ন দেখেছিস বোধহয়। শুয়ে পর, শুয়ে পর, আর আমারও ঘুমাতে দে। এই বলে সুকু পাশ ঘুরে আবার শুয়ে পড়তেই যাচ্ছিল, কিন্তু লক্ষ্মী প্রাণপণে স্বামীর হাতটা টেনে ধরল। দু চোখের কোণ টকটকে লাল হয়ে উঠছে ভয় ও আতঙ্কে। ঘরের চারিদিকে একবার দৃষ্টি বুলিয়ে নিয়ে আবার ফিসফিস করে বলল, জি আপ শুনিয়ে ঠিক সে, কেউ আমাকে ডাকছে, আমার নাম ধরে ধরে ডাকছে। আমি ঠিক শুনেছি একদম। আচ্ছা জ্বালা হলো তো, রাত বিরেতে ঘুম থেকে তুলে এসব পাগলের প্রলাপ কার ভালো লাগে? লক্ষ্মী তো এরকম ছিল না, আজ থেকে তো চেনে না ওকে সুকু। এবার পিঠে ভর দিয়ে উঠে বসে, আদর করে বউয়ের কাঁধ দুটো ধরে বলে, ঘুমায় পর, কিছু নাই এখানে, কেউ তোরে ডাকতেছে না। স্বপ্ন দেখেছিস বলতেছি, শোন, ঘুমায় যা, ঘুমায় যা। লক্ষ্মী কিছুতেই শুনবে না। বাচ্চারা মেলায় কিছু কিনে না দিলে যেমন ঘ্যান ঘ্যান করে কাঁদে, তেমন ভাবেই প্যান প্যানে সুরে বলল, লেকিন আমি শুনেছি আমার নাম ধরে লক্ষ্মী লক্ষ্মী করে কেউ ডাকছিল। अभी भी শোনা যাচ্ছে। ওজি তুম সচমুচ বলো, তুম শুনতে পাচ্ছ না? গভীর ঘুমটা ভেঙে গিয়ে এই রঙ্গ তামাশা একদম ভালো লাগছে না সুকুর। স্বভাবসিদ্ধ রকচটা বিরক্তিটা আস্তে আস্তে রাগে পরিণত হলো। ঠাস করে একটা চর বসিয়ে দেয় সুকু নিজের বউয়ের গালে। সাপের মতো হিস হিসিয়ে বলে, এই রাতের বেলা নাটক কম, চুপচাপ ঘুমায় যা, আমার সকালে কাজে যেতে হবে। তোর মতো বারবেলা পর্যন্ত ঘুমালি আমার হবে না, ঘুমা চুপচাপ। শক্ত হাতে থাপ্পড় খেয়েও লক্ষ্মীর তেমন কোনো বিকার দেখা যায় না, শুধু চোখ দিয়ে টপ টপ করে জল গড়ায়।
তারপর সত্যি সত্যি এক সময় চুপটি করে পাশ ফিরে শুয়ে পড়ে। সুকু এইটুকু সময়ের মধ্যেই ওদিক ফিরে শুয়ে নাক ডাকতে আরম্ভ করেছে। কি করবে লাচ্মি? উঠে হ্যারিকেনটা একটু বাড়িয়ে দেবে, তাহলে ঘরের এই স্যাঁতস্যাঁতে অন্ধকারটা একটু দূর হতো। আলো বাড়ালে হয়তো একটু মনের জোরও পাবে লাচ্মি। কিন্তু হ্যারিকেনটাও তো রাখা রয়েছে ঘরের একেবারে কোণায়, একটা জল চৌকির উপরে। বিছানা থেকে নেমে ওই অবধি যেতেও কেমন যেন আড়ষ্ট লাগছিল লাচ্মির। ওই জিনিসটা যেটা ওর নাম ধরে ডাকছে, সেটা ওখানেই কোথাও আছে, যেন পুরো ঘরটার সাথেই মিশে আছে। কিংবা দেওয়ালে, ছাদে, মেঝেতে বা বিছানার তলায়। ভয়ে গলা শুকিয়ে আসে লাচ্মি। এই তীব্র গরমেও নিজের শাড়ির আঁচলটা চাদরের মতো করে নিজের মুখে চোখে ঢেকে চোখ বুজে ঘাপটি মেরে পড়ে থাকে সে। ঘুম আসে না। আজকাল প্রতি রাতেই এমন হয় ওর, ফলে সকালে উঠতে দেরি হয়ে যায়। রাত হলে ঘুম আসে না কিছুতেই না। সকালে কোনো সমস্যাই নেই, কেবল রাত হলেই কদিন ধরে লাচ্মির মনে হয় কেউ যেন ওকে ডাকছে, কেউ দেখছে। কোথা থেকে দেখছে, কেনই বা দেখছে, কিছুই বুঝতে পারে না সে। কিন্তু একটা চাপা অস্বস্তি হয়। ষষ্ঠ ইন্দ্রিয় জানান দেয় আড়াল থেকে কেউ ওকে প্রতি মুহূর্তে নজরে রেখে চলেছে। কিন্তু তাকে দেখতে পায় না লাচ্মি। আজ রাতেই প্রথমবারের জন্য তার আওয়াজ শুনেছে ও। ওরই নাম ধরে ডাকছিল। সুকু বিশ্বাস করতে চায় না। লাচ্মি মনে মনে খুব ভালোভাবে জানে স্বামীকে বিশ্বাস করানো হয়তো যাবেও না। ইতিমধ্যেই ওকে পাগলি ভাবতে শুরু করে দিয়েছে সুকু। কিন্তু একটু আগে স্পষ্ট শুনেছে ডাকটা, নারী কণ্ঠের মিহি একটা ডাক। ওই ডাক শুনেই বিছানায় উঠে বসেছে। এত রাতে মটকা মেরে চুপ করে বিছানায় পড়ে থাকে লাচ্মি। ভয়ে ঘুম আসে না। শেষমেশ যখন ওদের ঘরের বাইরের রাস্তায় ক্ষেত থেকে সবজি তুলে হাটের দিকে যাওয়া চাষিদের সাইকেলের বেল চাপা কথোপকথন কানে আসে, ও তখন খানিক নিশ্চিন্ত হয়। তার মানে ভোর হয়ে আসছে। ঠিক এই সময়টায় লাচ্মির চোখে ভর করে রাজ্যের ঘুম। যখন ও ঘুম থেকে ওঠে তার বহুক্ষণ আগেই সুকু কাজে চলে যায়। সুকু স্টেশন লাগোয়া বাজারে একটা মাছের আড়তে কাজ করে। মাছ কাটে, পরিষ্কার করে, নুন দেয়, বরফ দিয়ে প্যাকিং করে। তারপর সেগুলো শহরের বাজারে চলে যায়। আসলে সুকুতের এই 5 পুকুরিয়া গ্রামটায় অনেক বড় বড় মাছের ভেড়ি। চাষের জমির চেয়ে মাছের ভেড়ি বেশি অনেক গুণে, যেগুলোর মালিকানা শহরের সব ধনকুবের বাবুদের। বাণিজ্যিকভাবে বিপুল পরিমাণে মাছ চাষ হয় এ গাঁয়ে। স্টেশন এখান থেকে অনেকটা দূর। সুকুর ঘরটা গ্রামের একেবারে শেষ প্রান্তে। ওদের আশেপাশে বেশি বাড়িঘরও নেই। সুকু সকাল সকাল বেরিয়ে পড়ে মুখে কিছু না দিয়েই। কি আর করবে, ঘুমন্ত মানুষকে তো আর জাগিয়ে তুলে বলা যায় না, ওগো দুটো ভাত বসাও, খেতে বেরোবো। সুকু মাঝে মাঝে বুঝে পায় না লাচ্মির কি সত্যি মস্তিষ্কের বিকার আছে, নাকি ইচ্ছে করে এমনটা করছে। আবার ব্যাপারটাকে পুরোপুরি উড়িয়েও দিতে পারে না সুকু। কিছু যদি নাই বা দেখবে, কিছু যদি নাই বা শুনবে, তাহলে রাতের বেলা এমন উঠে বসে কেন ঘুমের ঘোরে? ভয়ে লালচে ফর্সা মুখটা শুকিয়ে অমন পাংশু হয়ে যায় কেন লাচ্মির? সুকু জানে না, জানার চেষ্টাও করে না। সারাদিনের হাড় ভাঙা খাটাখাটুনির পর আড়ত থেকে ফিরে সুকু চায় দুটো কাঁচা লঙ্কা ডলে তেল দিয়ে মাখা এক থালা গরম ধোঁয়া ওঠা ভাত, আর তারপরে একটা নিরবিচ্ছিন্ন ঘুম। কিন্তু বউটার জ্বালায় তার হয় কই কদিন ধরে। কি এক বোবায় ধরানা নিশিতে পাওয়া রোগে ওকে ধরেছে কে জানে। ঘুমের ঘোরে রাতের বেলায় খালি উঠে বসে আর ঘুম ভাঙিয়ে বলে, ও জি देखो ना, कोई कोई मुझे देख रहा है। সুকু প্রথম দুদিন সত্যি সত্যি এমন কিছু একটা আশঙ্কা করে বাইরে গিয়ে দেখে এসেছে। ওদের বাড়ির আশপাশটা বেশিরভাগটাই জঙ্গল। হতেও পারে কেউ খারাপ মতলবে লুকিয়ে আছে, কিন্তু বাইরে দিয়ে দেখা গেছে ত্রিসীমানার মধ্যেও কেউ নেই। অতএব তৃতীয় দিন থেকে এটাকে বউয়ের পাগলামি বলেই ধরে নিয়েছে সুকু। কিন্তু আরও একটা সম্ভাবনা একেবারেই উড়িয়েও দিতে পারছে না সে।
আবার মন মেনে নিতেও চাইছে না। এমনটা কি সম্ভব? আচ্ছা, লক্ষ্মীর এই দিনের আলো নিভলেই যে অস্থিরতা, রাতে হঠাৎ করে ঘুম ভেঙে উঠে বসা, এগুলো কি নিছকই পাগলামি, নাকি সুকু যেটা ভাবছে সেটাই? না না, তা হবে কি করে? এসব অমূলক চিন্তাভাবনা, ভাবনাটাকে মাথা থেকে সরিয়ে দেয় সুকু। এ এমন এক সম্ভাবনা যেটার কথা কেবল জানে সুকু এবং এই ঘরের দেওয়ালগুলো, আর কেউ জানে না। সুকুদের গ্রামে ইলেকট্রিসিটি এখনো এসে পৌঁছয়নি এমনটা নয়, তবে ওর ঘরে এখনো সৌর বিদ্যুতে টুকটাক প্রয়োজনীয় কিছু কাজ সারা হয়। এই যেমন মোবাইলটা চার্জ দেওয়া, কেরোসিন না থাকলে বড়জোর একটা বাল্ব জ্বালানো। তবে বেশিরভাগ সময়তেই সন্ধে হলেই হ্যারিকেনই ভরসা। তাছাড়াও ওর ঘরের আশেপাশে ঘন জঙ্গল এবং পেছন দিকটা মাছের ভেড়ি হওয়ার কারণে গরমকালে ঠান্ডা ফুরফুরে হাওয়ার কোনো অভাব নেই। বৈদ্যুতিক পাখা আলাদা করে লাগে না। তক্তপোষের মাথার কাছে জানালাটা খুলে শুলেই দেহ মন দুই জুড়িয়ে যায়। তাছাড়াও সুকু কোনো কালেই খুব একটা সংসারী পুরুষ মানুষ নয়। দিনের সিংহভাগ কাটায় আড়তে, রাতে কেবল ঘুমানোর জন্য ঘরে ফেরে। বাপের আমলে 2 কামরার মাটির বাড়িটাই এখন ওর মাথা গোঁজার সম্বল। কেবল চালের খড় সরিয়ে টিন দিয়ে মুড়িয়ে দিতে পেরেছে সুকু নিজের ক্ষমতায়। এই যা, দেওয়াল মেঝে সবই মাটির। সেদিন সন্ধে রাতের দিকে বাড়ি ফিরে দাওয়ায় একপাশে টুকটাক কথা বলতে বলতে রোজকার মতোই লক্ষ্মীর সাথে ভাত খেতে বসেছিল সুকু। ভাতের গ্রাস চিবোতে চিবোতেই মুখের মধ্যে কি যেন একটা বেঁধে জিভের সাথে জড়িয়ে গেল। তীব্র অস্বস্তিতে 2 আঙুল দিয়ে জিনিসটাকে টেনে বের করে আনতেই ঘেন্নায় গা গুলি উঠল সুকুর। চুল, একটা নয় 2-3 গাছা চুল ভাতের সাথে মুখে পুড়েছে। সুকু এমনিতেই বদমেজাজি, এই ভালো তো এই খারাপ। হঠাৎ করে রেগে কাঁই হয়ে গেল। ঝাল ঝাড়ার জন্য সামনে তো লক্ষ্মী বসে আছেই। খেঁকিয়ে উঠে বলল, চুল বেঁধে রানতে বসতে পারিস না? এত বড় বড় চুল পড়েছে দেখতে পাসনি? চোখের মাথা খেয়ে বসে আছিস? লক্ষ্মীও পাল্টা গলা চড়ালো। सुनो जी, আমার চুল পড়ার কোনো সমস্যা নাই, আর আমি চুল সারাদিন বেঁধেই রাখি, খানা বানানোর সময়তেও। তাহলে কি আমি তোর সাথে মস্করা করছি? এই দেখ, এগুলো কি? পাতের পাশে ফেলা চুলটা হাত দিয়ে তুলে লক্ষ্মীর একেবারে মুখের সামনে নিয়ে গেল সুকু। হ্যারিকেনের আলোটা একটু বাড়িয়ে চুলের গোছাটা দেখে লক্ষ্মী বিরক্ত হয়ে মুখ ঘুরিয়ে নিল। এটা এটা আমার চুল না। হাঁ হয়ে গেল সুকু বউয়ের কথা শুনে। তাহলে অন্য বাড়ির মেয়ে ছেলে আসছিল আমাদের বাড়িতে, সে আইসে ভাতের মধ্যে চুল ফেলে দিয়ে গেছে। তোর এসব? হঠাৎ করেই থমকে যায় সুকু, কারণ হ্যারিকেনের বাড়ানো আলোতে এতক্ষণে চুলের গোছটা সেও স্পষ্টভাবে দেখতে পেয়েছে। সত্যিই তো, লক্ষ্মীর চুল নয়, লক্ষ্মী অবাঙালি। ওর চুলের রং এমন কালো কুচকুচে নয়, কালো বাদামি। তাছাড়া ওর চুলের ঢাল এত বড় নয়। গলার ভেতরটা শুকিয়ে আসে সুকু, আর ভাত খেতে পারে না সে। মাখা ভাতের মধ্যে জল ঢেলে হাত ধুয়ে উঠে যায়। লক্ষ্মী অবাক চোখে তাকিয়ে থাকে স্বামীর দিকে, কিছু একটা জিজ্ঞেস করে, কিন্তু সুকু কিছু শুনতে পায় না। টলতে টলতে ঘরের ভেতরে চলে যায় সে, কারণ চুলটা সে চিনতে পেরেছে, খুব ভালোভাবে চিনতে পেরেছে। মাত্র 2 সপ্তাহ হয়েছে সুকুর সাথে বিয়ে হয়েছে লক্ষ্মীর, তবে দুজন দুজনকে চেনে অনেক দিন থেকেই। লক্ষ্মী এ অঞ্চলের মেয়ে নয়, তা ওর কথাবার্তা, চোখের কটা মণি, চুলের রং, শাড়ি পরার ধরন, ফর্সার উপর লালচে ছোপ পড়া গাল, এসব দেখলে বোঝা যায় সুকু ওকে বিয়ে করে নিয়ে এসেছে কলকাতা থেকে। পাক সার্কাসের রেল বস্তিতে থাকত লক্ষ্মী। এক বুড়ি মা, তাছাড়া 3 কুলে আর কেউ নেই। বাপ দাদারা বিহারের কোন এক দেহাত থেকে এসে কলকাতায় ঘাঁটি গেড়েছিল বহু বছর আগে। তারপর থেকে ওই শহর ছেড়ে আর নড়েনি। বাকি বেশিরভাগ অবাঙালি উদ্বাস্তুদের মতোই। কলকাতায় সুকুর এক দোস্ত থাকে, ওয়াসিম।
শিয়ালদার কোলে মার্কেটের কাছে একটা অশ্বগলির তস্য ঘুপচিতে একটা ছোট ঘর নিয়ে একাই থাকে। আগে আড়তের গাড়ির সাথে কলকাতায় মাছের পেটি নিয়ে যেত সুকু। ওখানেই ওয়াসিমের সাথে ঘটনাচক্রে পরিচয়। সেও ওখানকার এক মাছের আড়তে কাজ করে। এক 5 পুকুরিয়ায় সুকুর বন্ধুবান্ধব বলতে তেমন কেউ নেই, সবার সাথেই কাজের সম্পর্ক। ওয়াসিম ওর খুব ভালো বন্ধু হয়ে উঠেছিল। কলকাতা যাওয়া হলেই ওয়াসিমের কাছে 2-3 দিন থেকে যেত সুকু মাঝে মধ্যে ছুটি পেলে। ওয়াসিম একলা মানুষ, রান্না করার ঝামেলা কাঁধে নেয়নি। সামনেই একটা পাইস হোটেল থেকে খাবার খেত 2 বন্ধু। ওখানে খাবার খেতে গিয়েছিল এক দুপুরে। সেখানেই প্রথম লক্ষ্মীর সঙ্গে দেখা হয়েছিল সুকুর। সে ওই হোটেলে বাসন মাজার কাজ করত। সত্যি কথা বলতে, এত সুন্দর একটা যুবতী মেয়ে এরকম একটা হোটেলের জঘন্য পরিবেশে 10টা পুরুষ মানুষের লোলুপ নজরের মাঝখানে উবু হয়ে বসে বাসন মাজবে, এটা কেন যেন সুকু মেনে নিতে পারেনি। ওর মনে হয়েছিল লক্ষ্মীর জায়গা ওর ঘরে হওয়া উচিত, ওর বউ হিসেবে। আরও 2-3 দিন যাওয়ার সুবাদে শেষমেশ লক্ষ্মীর সঙ্গে একদিন পরিচয় হলো ওর। তারপর কলকাতা যাওয়াটা খুব ঘন ঘন বেড়ে গিয়েছিল সুকুর হঠাৎ করেই। লক্ষ্মী প্রথম প্রথম পাত্তা না দিলেও পরে প্রেমটা দুজনের মধ্যে ক্ষীরের মতো জমে ওঠে। অতঃপরই হপ্তা 2 আগে ওকে বিয়ে করে সুকু চিরকালের মতো ওই হোটেলের বাসন মাজার কাজের থেকে নিষ্কৃতি দিয়ে নিজের ঘরে তুলেছে। পাক সার্কাস বস্তির যে ঘরটার মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশে লক্ষ্মী থাকত, তার চেয়ে সুকুর ঘরটা অনেক গুণ ভালো, ওর কাছে স্বর্গ। কিন্তু বিয়ে করে আসার 1 সপ্তাহের মধ্যে লক্ষ্মীর যে কি হলো, সুকু যতক্ষণ বাড়ি থাকে ততক্ষণ খুব একটা অসুবিধা হয় না, কিন্তু ও কাজে বেরিয়ে গেলেই কিংবা সন্ধে নামলেই ঘরের মধ্যেকার পরিবেশটা কেমন যেন ভার ভার হয়ে ওঠে। কবরস্থানে, মর্গে কিংবা শ্মশানে যেমন একটা চাপা গা ভার করা নিস্তব্ধতা মিশ্রিত অস্বস্তি বাতাসকে ভারী করে তোলে, এও যেন ঠিক সেরকম। আজকাল কেবলই মনে হয় কে যেন তাকে দেখছে আড়াল থেকে। এইটুকু ঘর, তবুও কেবল মনে হয় কেউ যেন পেছনে দাঁড়িয়ে আছে, কিংবা জানালা দিয়ে উঁকি মারছে, কিংবা সে হয়তো রয়েছে ঘরের মধ্যেই। মনে প্রাণে সুকু আসার অপেক্ষা করে লক্ষ্মী। আশেপাশে 2টো বাড়িও নেই যে কারোর সাথে 2টো কথা বলে মনকে হালকা করবে, কিন্তু সুকু এলেও শান্তি কোথায়? রাতে যত বাড়ে লক্ষ্মীর বুকের উপর চাপ তত বাড়ে। এক সময় না পেরে ঘুম ভেঙে উঠে বসে, তারপর আর সারা রাত ঘুমোতে পারে না। সেদিন রাতের পর থেকে লক্ষ্মী পরপর 3 দিন এক নারী কণ্ঠকে শুনেছে নিজের নাম ধরে ডাকতে। নিজে ভয়ে আতখানা হয়ে গেলেও সুকুকে সব বলে কোনো লাভ নেই, সে খুব ভালোভাবে জানে। সেদিন রাতের পর থেকে আরও একটা জিনিস খেয়াল করেছে লক্ষ্মী, এবং এটা সুকুও খেয়াল করেছে। খেয়াল করার মতোই বিষয়, কারণ আজকাল দুপুর হোক বা রাতে প্রায় ভাত খেতে বসে পাতের মধ্যে লম্বা লম্বা গোছার চুল পায় স্বামী স্ত্রী দুজনেই জানে এই চুল লক্ষ্মীর নয়। তাহলে কোথা থেকে আসছে এত চুল? কেবল ভাতেই নয়, আজকাল ঘর ঝাড় দেওয়ার সময় গোছা গোছা চুল বেরোয় ঘরের থেকে, যেন মাটির মেঝে থেকে চুল গজাচ্ছে। সুকুকে ব্যাপারটা একবার আমতা আমতা করে বলেছিল লক্ষ্মী। সুকুও কেমন যেন অন্যমনস্ক চুপচাপ হয়ে গিয়েছে সেদিন রাতের পর থেকে। মানে যেদিন রাতে ভাত খেতে বসে প্রথমবার চুল পেয়েছিল পাতে। এগুলো কি হচ্ছে কিছুই বুঝতে পারে না লক্ষ্মী। তবে সেদিন রাতের পর থেকে সুকুর যে কিছু একটা হয়েছে সেটা বেশ ভালোভাবে বুঝতে পারছে লক্ষ্মী, কিন্তু জিজ্ঞেস করার সাহস পাচ্ছে না। সুকুর মনে যেটা চলছে সেটা কেবল শুধু ওই জানে, আর জানে এই ঘরের দেওয়ালগুলো। সেদিন রাতে লক্ষ্মী আর সুকুকে জাগিয়ে তোলেনি। সুকু নিজেই ঘুম ভেঙে উঠে বসেছিল বিছানায়। প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য বাইরে যাওয়ার প্রয়োজন হয়েছিল ওর। উঠে দেখে লক্ষ্মী আতশোয়া হয়ে বিছানায় বসে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে ঘরের অপর প্রান্তে দেওয়ালের দিকে, সেই একই রকম ভাবে পাথরের মূর্তির মতো নিশ্চল। সুকু বউকে একটু ঠেলা মেরে জিজ্ঞেস করে, লক্ষ্মী, লক্ষ্মী, কি হলো তোর? ঘুমাস নাই কেন? লক্ষ্মী কোনো উত্তর করে না, আগের মতোই চেয়ে থাকে দেওয়ালটার দিকে। সুকু আবার প্রশ্ন করে, আর কি হলো তোর? এরম ভাবে কদিন চলবে? ঘুমাস না কেন? আরে লক্ষ্মী, চুপ করে থাকবি?
দেওয়ালের ফাটলগুলো দেখেছো কেমন বড় বড় হয়ে যাচ্ছে না? আচমকায় লক্ষ্মীর মুখে কথা ফুটল। অন্যমনস্ক নিস্পৃহ কথাগুলো শুনে সুকুর বুকটা ধক করে উঠল। ফাটল দেওয়ালে? সুকু এবার লক্ষ্মীর দৃষ্টি বরাবর ভালো করে দেওয়ালের দিকে তাকালো। সত্যিই তো, ভালো করে এতদিন খেয়াল করেনি সে। মাটির দেওয়াল, তারপর এত বছরের বাড়ি, ফাটল থাকবে এটা ভীষণ স্বাভাবিক। কিন্তু ওই বিশেষ জায়গার দেওয়ালটায় একটু বেশি বড় বড় ফাটল দেখা দিয়েছে। সুকু ঠোঁট গিলল। ফাটলগুলো রাতের সময় কেমন বেশি বড় বড় হয়ে যায়। আমি কদিন ধরে দেখছি, আবার কাল সকাল হলে ছোট হয়ে যায়। কে মুসিবত বলো তো। লক্ষ্মীর গলার স্বর এখনো নিস্পৃহ, কিন্তু চিন্তিত শোনায়। কথা বলতে গিয়ে ঠোঁট কেঁপে যায় সুকুর। মানে কি বলতেছিস এসব? এমন আবার হয় নাকি? যা হয় হয়, তুমি তো ঘরে থাকো না, তুমি জানো না। আমার মনে হয় কি, এই যে এই তো চুল পাচ্ছি ঘরে, এসব ওই ফাটলগুলোর আন্দার থেকেই আসছে। এ শোনো, যাও না, একটু দেখে আসো না। এতক্ষণ বাদে লক্ষ্মী স্বামীর মুখের দিকে তাকায়, চোখে অনুনয়পূর্ণ দৃষ্টি। সুকুর হাত পা কেমন যেন ঠান্ডা মেরে দিয়েছে এই গরমের রাতেও। অনিচ্ছা সত্ত্বেও কোনো রকমে খাটের থেকে নেমে দাঁড়ায় সে। তারপর দেওয়ালের কোণে রাখা হ্যারিকেনটা নিয়ে এগিয়ে যায় সেই দেওয়ালটার দিকে। বুকের মধ্যে হাতুড়ি পিটছে ওর। এই সেই দেওয়াল, এই ঘরের সমস্ত রহস্য লুকিয়ে আছে এই দেওয়ালের আড়ালে। ঠিকই তো, বেশ বড় বড় ফাটল তৈরি হয়েছে দেওয়ালটায়। আর এই দেওয়ালটার ঠিক নিচের মেঝেতেই গোছা গোছা চুল ছড়ানো। অবশ্য আজ কদিন ধরে ঘরের মধ্যে থেকে এমন থোকা থোকা চুল পাওয়াটা নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। খাবারে চুল, বিছানায় চুল, মেঝেতে চুল, সর্বত্র কেবল লম্বা লম্বা মেয়েদের চুলের গোছা। সুকু দেওয়ালটার গায়ে একবার হাত বোলাতে বোলাতে হাতটা সরিয়ে নিল। তারপর ফিরে এসে হ্যারিকেনটা কমিয়ে বিছানায় উঠে বসল। কাঁপা কাঁপা গলায় বলল, কিছু নাই, শুয়ে পড়, কাল সকালে দেখবো খোদ। লক্ষ্মীর উত্তরের অপেক্ষা না করি ওপাশ ঘুরে শুয়ে পড়ল সুকু। তাতে কাঁপন ধরে গিয়েছে ওর। মুখটা শুকিয়ে এইটুকুন হয়ে গিয়েছে ভয়ে। সেটা বউকে দেখাতে চায় না সে। ওদিকে লক্ষ্মীও ওপাশে শুয়ে নিজের মনে বিড়বিড় করে বকে চলেছে, জানো তো, ওই ফাটলগুলোর আন্দার থেকেই আমাকে কেউ নাম ধরে ডাকে। তুমি তো বললে ইয়াকিন করো না, আমি একদম নিশ্চিত। হ্যাঁ, একদম নিশ্চিত ওখান থেকেই চুলগুলো বেরিয়ে আসছে। ওই দেওয়ালের ওপারে কেউ একটা থাকে। সুকু ঘুমায়নি। শেষ কথাটা শুনে ওর হৃদযন্ত্রটা মোচড় দিয়ে উঠল একবার। এসব কি সত্যিই হচ্ছে? কিন্তু কিভাবে সম্ভব? কিভাবে ঘরে পাওয়া এই রাশি রাশি চুলের গোছা, দেওয়ালে হঠাৎ করে বেড়ে ওঠা ফাটলগুলো, লক্ষ্মীর অসংলগ্ন আচরণ, এই সব কিছু কেবলমাত্র একটা সম্ভাবনাকেই নির্দেশ করে, এবং সেটা জানে কেবল সুকু এবং এই ঘরের দেওয়ালগুলো। দাঁতের কাঁপুনিটা বেড়ে ওঠে সুকুর। লক্ষ্মীও ঘুমাতে পারে না। স্বামী স্ত্রী আজ দুজনেই রাত জেগে থাকে, কিন্তু তাদের মধ্যে আর কোনো কথা হয় না। রাতে এমনি ঘুম হয়নি। সকালেও অনেক তাড়াতাড়ি উঠে পড়ে সুকু। নিজে হাতে ভেরির থেকে বালতির পর বালতি কাদা তুলে এনে ভালো করে দেওয়ালের ফাটলগুলোকে নিকিয়ে দেয় সুকু। তখন একটা ব্যাপার খেয়াল করেছে সে। ঠিকই বলেছিল লক্ষ্মী, রাতের বেলায় অনেক বেশি বড় দেখাচ্ছিল দেওয়ালের ফাটলগুলোকে। সকালবেলায় আবার কেমন যেন ছোট দেখাচ্ছে। এমনটা কি করে হয়? নাকি স্রেফ চোখের ভুল? দেওয়াল ভালো করে নিকিয়ে ফাটলগুলো বুঝিয়ে কাজে চলে গিয়েছিল সুকু। রাতে ফিরে দেখল না, ঠিকঠাকই আছে সব। গরমকাল, দেওয়ালটা শুকিয়ে গিয়েছে বেশ ভালোভাবে। বাড়ি ফিরেই একটা ঝাঁটা হাতে ঘরের সমস্ত কোণে পড়ে থাকা গোছা গোছা চুলগুলো ঝেঁটিয়ে বিদায় করল সুকু। ঘর মোটামুটি পরিষ্কার, আর কোনো চিন্তা নেই। লক্ষ্মীও অনেকগুলো দিন বাদে একটু শান্তিতে একটা রাত কাটানোর আশায় বুক বাঁধল।
বিয়ের প্রথম সপ্তাহে একটু স্বামীর সোহাগ পেয়েছিল বেচারি। তারপরে কয়েকটা দিন না ঘুমিয়েই কেটে গেল। আজ এতগুলো দিন পরে আবার রাতের স্বামীর খোলা বুকে মাথা রেখে হারিয়ে গেল লক্ষ্মী। সেই বাসর রাতের মতো কমিয়ে রাখা হ্যারিকেনের আলোয় সকালে নিকোনো মাটির দেওয়ালে আঁকিবুকি কেটে যাচ্ছে দুটি শরীরের রমণ লীলার দীর্ঘ অস্থির দুটি ছায়া অবয়ব। সম্ভোগ সুখ এবং উত্তেজনার উদ্দাম ঘোরে দুজনের কেউই খেয়াল করল না দেওয়ালটা একটু একটু করে আবার ফাটতে আরম্ভ করেছে। দেওয়ালটা যেন জীবন্ত, নিজে থেকেই নিজের বুকে তৈরি করেছে অজস্র ফাটল। মাটির দেওয়াল যেন মাতৃগর্ভের মতো স্পন্দমান। ভ্রূণ পরিণত হওয়ার সঙ্গে সঙ্গে মায়ের উদরদেশ স্থিত হয়ে যেন তার শরীরের চারপাশে যৌবন ফাটা তৈরি করে, তেমনই এই দেওয়ালের বুকে পুঁতে রাখা কোনো সর্বনাশের বীজ অঙ্কুরিত হওয়ার আগে মাটির নরম দেওয়ালে তৈরি করছে অজস্র উত্তল অবতল ভগ্নরেখা। দেওয়ালটা মড়মড়িয়ে উঠছে, নিজের গর্ভ চিরে উন্মুক্ত করে দিতে চাইছে ভেতরে থাকা অন্ধকারটাকে, এবং সেই অন্ধকারের বুকে লুকিয়ে থাকা আরও নিকষ এক অন্ধকার। অনেকক্ষণ পরে সুকু যখন লক্ষ্মীর কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ল, লক্ষ্মী তখনও জেগে। সুকুর দীর্ঘদিনের না কাটা চুলগুলো আঙুল দিয়ে বিলি কেটে দিচ্ছিল সে। অন্যমনস্ক হয়ে কি যেন ভাবছিল স্বামীর মাথা কোলে রেখে বসে। হঠাৎ করেই ওই দেওয়ালটার দিকে চোখ পড়তেই গলার ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে গেল লক্ষ্মীর। দেওয়ালটা আবার ফেটেছে। হ্যাঁ, ফাটলগুলো এত বড় হয়েছে যে ওর ভেতরের অন্ধকারটাকে যেন হাত বাড়ালেই ছোঁয়া যাবে। কিন্তু আজ সকালেই ওর স্বামী ভালো করে কাদা দিয়ে নিকিয়ে দিয়েছিল জায়গাটা। শুকিয়ে খটখট হয়ে গেলেও এতটা ফেটে যাওয়ার তো কথা নয়। লক্ষ্মীর মনে ভয় আতঙ্ক সব ছাপিয়ে এবার দেখা দিল তীব্র কৌতূহল। আলতো করে স্বামীর মাথাটা বালিশে নামিয়ে রেখে বিছানা ছেড়ে নামে লক্ষ্মী। পায়ে পায়ে গিয়ে দাঁড়ায় ওই দেওয়ালটার সামনে এবং দাঁড়িয়েই থাকে। কতক্ষণ, কত সময় ধরে সেই হিসেব লক্ষ্মী ভুলে যায়। কি এক ঘোরে যেন দেওয়ালের ফাটলগুলো এবং লক্ষ্মী পরস্পরের দিকে তাকিয়ে থাকে দীর্ঘক্ষণ ধরে। কি মনে হতে নিজের হাত উঠিয়ে একবার ফাটলগুলোকে স্পর্শ করে সে। ভেতরে শুধুমাত্র নিরেট মাটি নেই, রয়েছে একটা সচল অন্ধকার, কিন্তু সেটাকে হাত বাড়িয়ে ছোঁয়া যাচ্ছে না। হঠাৎ একটা ফাটলের মধ্য থেকে তাল অন্ধকার দিয়ে তৈরি পাখির পায়ের মতো বাঁকানো একটা সরু লিকলিকে আঙুলযুক্ত হাত খপ করে লক্ষ্মীর হাতের একটা আঙুল চেপে ধরল। ঘটনার আকস্মিকতায় লক্ষ্মী এতটাই হতভম্ব হয়ে গিয়েছে সে চিৎকার করতে ভুলে গেল, বা বলা ভালো চিৎকার করতে চাইল, কিন্তু মুখ থেকে কোনো শব্দ বের হলো না, যেন ওর গলাটাও কেউ টিপে ধরেছে। লক্ষ্মী স্পষ্ট দেখতে পাচ্ছে সেই হাতটা আঙুল ধরে যেন লক্ষ্মীকেই টেনে নিতে চাইছে সেই ফাটলের মধ্য দিয়ে দেওয়ালের ওপারে। একই সময়ে অপর এক ফাটলের মধ্য থেকে ওর চোখে চোখ রাখল একজোড়া চোখ, ধকধকে জ্বলন্ত একজোড়া চোখ। লক্ষ্মী ভয়ে জমে গেল, ভুলে গেল তাকে পালাতে হবে দেওয়ালের অপর প্রান্তে থাকা সেই মূর্তিমান বিভীষিকার কবল থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে। অজ্ঞান হয়ে গিয়েছিল কিনা সে জানে না, স্বপ্ন দেখেছে কিনা তাও জানে না। বহুক্ষণ পরে নিজেকে খুঁজে পেল মেঝের ওপরেই, চিত হয়ে পড়েছিল সামনে ওই দেওয়ালটা। সুকু তখনও ঘুমোচ্ছে নাক ডাকিয়ে। রাত শেষ হয়নি তখনও। ধীর পায়ে উঠে এসে স্বামীর পাশে শুয়ে পড়ে লক্ষ্মী, ভোর হওয়ার অপেক্ষা। नींद হয়েছে? আচ্ছা, एक बात बोलो तो जी, দীवाরটার ওপারে ওটা কে থাকে গো? সচমুচ বলবে কিন্তু। চোখ খুলেই বউয়ের মুখে এহেন প্রশ্ন শুনে তন্দ্রা ছুটে গেল সুকুর। ধর্মড়িয়ে উঠে বসল বিছানার ওপর। ঘুমটা ভালো করে কাটেও নি। মানে সকাল সকাল কি বকতেছিস বলতো? কথা বলতে বলতেই দেওয়ালের দিকে চোখ পড়ে যায় সুকুর। কে বলবে আগের দিন সকালে নিকোনো হয়েছে দেওয়ালটা। আগের চেয়েও বেশি ফাটল নিয়ে দেওয়ালটা যেন দাঁত বার করে হাসছে সুকুর দিকে তাকিয়ে।
ওর মুখে চামড়ায় একের পর এক কতগুলো অনুভূতি খেলে গেল। প্রথমে বিস্ময়, তারপর অসহায়তা এবং সব শেষে রাগ। লক্ষ্মী উঠে বসে। কি হলো বললে না তো? আমি কিছু সওয়াল করলাম তো তোমাকে। চুপ কর লক্ষ্মী, চুপ কর। আর একটা কথা বলিস নি। খেকিয়ে ওঠে সুকু, লাফ দিয়ে নামে বিছানা থেকে। আমি জানি না, আমাকে এসব জিজ্ঞেস করবি না। কিন্তু একটা কথা শুনে রাখ, নিজের ভালো চাস তো ওই দেওয়ালটার কাছে যাবি না। কেন যাব না? মতলব মতলব তুমি কিছু আল বাদ জানো? বলো বলো আমাকে। বেঁকে বসে লক্ষ্মী। এগিয়ে এসে লক্ষ্মীর চুলের মুঠিটা শক্ত করে ধরে সুকু। এই এই কথা কান দিয়ে ঢুকলো না তাই না? আমি বলেছি আমি জানি না, ব্যাস, আর কোনো কথা বলবি না। আমার এসব অত্যাচার আর ভালো লাগতেছে না। অনেক নাটক করেছিস, এবার ক্ষমা দে। না হলে যেখান থেকে নিয়ে এসছি সেখানে আবার দিয়ে আসবো কিন্তু। অবজ্ঞা ভরে চুলটা ছেড়ে দেয় সুকু। 2 হাত দিয়ে মাথা চেপে ধরে রাখল লক্ষ্মী। বেশ জোরেই টেনে ধরেছিল, তবে স্বামীর শাসানিতে মোটে কর্ণপাত করে না সে। আজ কিসের একটা জেদ চেপে বসেছে তার। চোখে চোখ রেখে ঠান্ডা গলায় বলে, ঘরের ওই দেওয়ালটা এত বেশি ফোলা কেন? দেখে মনে হয় যেন ওখানে কিছু একটা রেখে তারপর আবার মিট্টি দিয়ে লেপে দেওয়া হয়েছে। এখনো বলছি, ঠিকঠাক করে বলো, কি লুকিয়ে রেখেছো দেওয়ালের আন্দারে? আমি কিন্তু কাল রাতে তাকে দেখেছি। ঘর থেকে বাইরে বের হতে গিয়েও থমকে গেল সুকু। অবাক দৃষ্টিতে তাকালো স্ত্রীর দিকে। জি হ্যাঁ, আমি আমি দেখেছি কালকে তাকে। ও কোনো একটা অরত হবে। এ শোনো, তুমি কাউকে মেরে ওখানে পুঁতে রাখোনি তো দিওয়ারের আন্দারে? রুকো রুকো রুকো, তুমি আমাকে শাদি করার সময় বলেছিলে তোমার আগের বউ নাকি তোমাকে ছেড়ে চলে গেছে নাকি তুমি ওকে এখানে এখানে মেরে। এগিয়ে এসে লক্ষ্মীর গালের উপর সপাটে একটা চড় কষিয়ে দেয় সুকু। লক্ষ্মী বিছানার উপর মুখ থুবড়ে পড়ে। আর একটাও আলফাল কথা বললি জিভ টেনে ছিঁড়ে ফেলবো তোর। তারপর তোরই ওই দেওয়ালের মধ্যে মেরে পুঁতে দেব। এই তুই ভালোবাসিস আমারে, এই বিশ্বাস তোর আমার উপর তো। সুকুর হাত পা থরথর করে কাঁপছে। কথাগুলো মুখ দিয়ে বললেও ভেতরে অসম্ভব রকমের তোলপাড় হয়ে যাচ্ছে তার। তবে কি সে যা আশঙ্কা করেছিল সেটাই সত্যি? লক্ষ্মী কি সব জেনে যাবে এবার? সুকুর মাথা কাজ করছে না। পাগলের মতো চিৎকার করে ওঠে সে। ধুর শালা, আমি বাড়িতেই থাকবো না, বাড়িও ফিরবো না। মর তুই ঘরের মধ্যে পচে থাক তুই এই দেওয়াল নিয়ে। ব্যারের দরজায় ভোঁতা একটা লাথি মারার শব্দ। তারপর দরজা হাট করে খুলে গেল। সুকু কিছু না খেয়েই একটা জামা টান দিয়ে নিয়ে বেরিয়ে গেল ঝড়ের মতো। আর এলো না। না, সন্ধে ঘুরে যাওয়ার পরও সে এলো না। চিন্তায় লক্ষ্মীর মাথার চুল ছেঁড়ার জোগাড়। কাক সকালে ঘুম থেকে উঠেই এসব কথা না পারলেই বোধহয় ভালো হতো। এমনিতেই বদ মেজাজি মরদটা তার। কোথায় যে গেল, কেন আসছে না কে জানে। কোথাও যাওয়ার উপায় নেই লক্ষ্মীর। কোথায় যাবে? কাউকে চেনে না, জানে না। স্বামী ছাড়া এই ঘরে থাকার কথা ভাবতেই পারে না সে। রাত যত বাড়ছে মনটা যেন আরো বেশি করে কু গাইছে লক্ষ্মীর। ভাত মুখে তুলতে পারল না সে। কিছু না খেয়েই শুয়ে পড়ল বিছানায়। খিদের জ্বালায়, দুশ্চিন্তায়, ভয় কিছুতেই 2 চোখের পাতা লাগতে চায় না। হ্যারিকেনটা বাড়িয়ে রেখেছে, তবু ঘরের মধ্যে অন্ধকার দূর হতে চায় না। ঘরের পেছনে ভেরির দিক থেকে 2 বার শেয়াল ডেকে উঠল। লক্ষ্মীর বুক ফেটে কান্না বেরিয়ে আসতে চাইছে। এত রাগ কেন ওর মরদটার? বিছানায় কুঁকড়ে পড়ে থাকতে থাকতে কখন যেন অজান্তেই চোখ লেগে গিয়েছিল। বেশ খানিকক্ষণ ঘুমিয়েছে বোধহয়। হঠাৎ করে ঘুম ভেঙে জেগে বসল বিছানায়। ঘুমটা কেন ভেঙেছে সঙ্গে সঙ্গে বুঝতে পারল সেই ডাকটা। চাপা একটা নারী কণ্ঠে কেউ যেন ডেকে চলেছে বহু দূর থেকে। লক্ষ্মী, এই লক্ষ্মী, লক্ষ্মী, শুনছিস? এই লক্ষ্মী। গা ভারী হয়ে এলো ওর। হাত পাগুলো পেটের মধ্যে সেঁধিয়ে যেতে চাইল। আবার সেই অপার্থিব নারী কণ্ঠে কথা ভেসে উঠল কোনো অলক্ষ্য থেকে। লক্ষ্মী, তোকে অনেক কিছু বলবার আছে। লক্ষ্মী সাহস পায় খানিক। কৌতূহল জেগে ওঠে আবার। ফিসফিসিয়ে বলে, কে তুমি? কোথা থেকে কথা বলছো? সামনে আও।
কথাগুলো বলেই লক্ষ্মীর চোখ যায় সেই দেওয়ালটার দিকে। ফাটলগুলো আবার গহ্বরের মতো উন্মুক্ত হয়ে যাচ্ছে, ছড়িয়ে পড়ছে দেওয়ালের বিভিন্ন অংশে। ঠিক গতকাল রাতের মতো সেই নারী কণ্ঠ খানিকক্ষণ চুপ থেকে আবার বলে, আমি সামনে গেলে তুই ভয় পাবি না তো লক্ষ্মী? কেন ভয় পাবো? কে তুমি? দেওয়ালের শরীরটা যেন মোচড় দিয়ে ওঠে। দেওয়ালটা মাঝে মাঝে ফুলে ফুলে উঠছে, যেন মাটির দেওয়াল বলে মনেই হচ্ছে না, ভীষণ রকমের জীবন্ত। ফাটলগুলোর ভেতর থেকে উঁকি দেয় একজোড়া চোখ, কালকে রাতে দেখা সেই ধক ধক করে জ্বলতে থাকা এক জোড়া চোখ। সেই সঙ্গে ভেসে আসে কথা, আমি মারা গেছি লক্ষ্মী, তুই আমাকে দেখলে ভয় পাবি। কণ্ঠটার মধ্যে মিশে আছে ভীষণ রকমের বিষণ্ণতা। তাই বোধহয় লক্ষ্মীর ভয় একটু একটু করে কমে যেতে থাকে। এবার সে আত্মবিশ্বাসের সঙ্গে বলে, না, ডর লাগবে না। তুম সামনে আও। আমি আমি তোমাকে দেখতে চাই। তুমি কে? ফাটলগুলোর ভেতর থেকে আস্তে আস্তে বেরিয়ে আসে একটা রোগা শীর্ণ কালো হাত, তারপর আরেকটা, তারপর বেরিয়ে আসে 2 পা। হ্যারিকেনের আলোটা হঠাৎ করেই অনেকটা কমে যায়, যেন হঠাৎ করে ওটার কাঁচের ওপর অনেকটা কালি জমে যায়। লক্ষ্মী সবিস্ময় সভয়ে দেখে দেওয়ালের ফাটল বিদীর্ণ করে বেরিয়ে আসছে একটা ছায়া মূর্তি। সে একজন নারী, কারণ এত অল্প আলোতেও তার কোমর অবধি ছড়ানো চুলের ঢাল স্পষ্টই বোঝা যাচ্ছে। কিন্তু তার শরীরটা যেন মিহি একটা অন্ধকার দিয়ে তৈরি। এই অন্ধকারেও চোখ দুটো জল করছে তার, ঠিক বিড়ালের মতো। সেই ছায়ামূর্তি সেখানেই চুপ করে দাঁড়িয়ে রইল। লক্ষ্মীর হাতের তালু কপাল ঘেমে উঠল। বুকের মধ্যে অসম্ভব চাপ অনুভব করতে পারছে সে। আবার কথা ভেসে এলো সেদিক থেকে, ভয় পাস না লক্ষ্মী, আমি তোর কোনো ক্ষতি করব না। তোকে সাবধান করতে চাইছিলাম, তাই এতদিন ধরে তোর সাথে কথা বলবার আপ্রাণ চেষ্টা করে চলেছি। আমাকে সাবধান? লেকিন কেন? ওর থেকে মাত্র 3-4 হাত দূরে দাঁড়িয়ে রয়েছে সেই ছায়া, একজন মৃত মানুষের ছায়া, যার ইহলোকের সঙ্গে আর কোনো যোগাযোগ নেই। নিজের অজান্তেই বুকের রক্ত ঠান্ডা হয়ে যাচ্ছিল লক্ষ্মীর। সেই ছায়ামূর্তি দীর্ঘশ্বাস ফেলল কি? বেশ খানিকক্ষণ চুপ থেকে বলে উঠল, আমি শিউলি, তোর স্বামীর আগের পক্ষের বউ। পায়ের তলা থেকে জমিন যেন সরে যায় লক্ষ্মীর। বিছানার সাথে ওর হাত পা গুলোকে যেন কেউ বেঁধে দিয়েছে। তার মানে তুমি সুকুকে ছেড়ে চলে যাওনি? কথা জড়িয়ে আসে লক্ষ্মীর। একটা বিষণ্ণ হাসি হাসে ছায়ামূর্তিটা। বোকা মেয়ে তুই, তোকে যা বলেছে তুই তাই বিশ্বাস করেছিস। ছেড়ে চলে যাব কেন? একজন এত সহজে অন্যজনকে জায়গা ছেড়ে দেয়? তোদের আশনাইয়ের কথা আমি জেনে গিয়েছিলাম, তাই তো আজকে আমার এই পরিণতি। মানে মানে সুকু সুকু আমাকে ঝুট বলেছে? হ্যাঁ, ওকে দেখে যতটা ভালো মানুষ বলে মনে হয় তার থেকে অনেক অনেক বেশি খারাপ। ও একটা খুনি। তোর ব্যাপারে জেনে ফেলেছিলাম বলে আমাকে খুন করলো। তারপর আমার লাশটাকে কোথায় গায়েব করবে ভেবে না পেয়ে এই দেওয়ালটার মধ্যে পুঁতে ফেললো। একটা গোটা মাস ধরে গুমড়ে গুমড়ে এখানে মরেছি আমি। এই ঘরের মধ্যে, এই দেওয়ালের মধ্যে আমার মুক্তি নেই, মুক্তি নেই আমার। কিন্তু কিন্তু আমি যদি জানতাম ও এমনটা করেছে, তাহলে ওকে শাদি করতাম না। সত্যি বলছি। ঠোঁট কাঁপছে লক্ষ্মীর, হাত পা ঠান্ডা হয়ে গিয়েছে, বুক ধড়ফড় করছে। ভয় নয়, ঘেন্নায়, সুকুর প্রতি তীব্র বিতৃষ্ণায়। আবার দীর্ঘশ্বাস ফেলে ছায়া মানবী। আমি জানি তোর কোনো দোষ নেই। তুই এখানে এসে তো আমাকে দেখতেও পাসনি। তোকে যা বলেছে তুই শুধু বিশ্বাস করেছিস সরল মনে। সুকু একটা জানোয়ার। তুই এখান থেকে পালিয়ে যা লক্ষ্মী, পালিয়ে যা, আর কখনো ফিরে আসিস না এখানে। ও কিন্তু তোরও এই অবস্থা করবে যদি বুঝতে পারে যে তুই সবটা জেনে গেছিস। পালা লক্ষ্মী, পালা,
ভোরের আলো ফোটার আগে তুই পালিয়ে যা, পারলে সঙ্গে সঙ্গে পালিয়ে যা। শুকু কিন্তু সকাল হলেই আসবে, তার আগেই চলে যা তুই। কিন্তু কিন্তু আমি পালিয়ে যাব কোথায়? ও যদি আমার পিছু পিছু চলে আসে কলকাতায়? হঠাৎ করেই যেন ধক করে চোখ দুটো জ্বলে ওঠে ছায়ামূর্তি। যাবে না, আমি কথা দিচ্ছি তোকে। তুই চলে যা এখান থেকে লক্ষ্মী, আর কিছুক্ষণের মধ্যেই ভোর হবে। যা যা, বেরিয়ে পড়। লক্ষ্মী খেয়াল করলো ওর হাতের পায়ে সেই আড়ষ্ট বাঁধনগুলো যেন আলগা হয়ে যাচ্ছে। মাথার মধ্যে কেউ যেন বলছে এই ছায়ামূর্তির কথা ওর এই মুহূর্তে শোনা উচিত। এখনই পালাতে হবে ওকে এক কাপড়ে। খাট থেকে নামে লক্ষ্মী। দেওয়ালের এক পাশে চুপটি করে দাঁড়িয়ে এখনো সেই ছায়া মানবী। সে আবার বলে ওঠে, পালা লক্ষ্মী পালা, এত ভাবিস না, এটাই সুবর্ণ সুযোগ, পালা। লক্ষ্মী দরজা খোলে। পূবের আকাশ ফর্সা হয়ে আসছে। আকাশে জলজল করছে শেষ রাতের নক্ষত্র। বুকের মধ্যে একটা চাপা কষ্ট হচ্ছিল তার, নিজের জন্য এবং সেই অভাগিনী বিদেহী নারীর জন্য, যে এতদিন ধরে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিল নানাভাবে, শুধুমাত্র তাকে বাঁচানোর জন্য। পেছন ঘুরে তাকালো লক্ষ্মী। দেওয়ালের ফাটলগুলো আস্তে আস্তে বুঝে যাচ্ছে আবার। সেই ছায়া মূর্তিটা আর সেখানে দাঁড়িয়ে নেই। লক্ষ্মী দৌড়োয়, জঙ্গল ভেঙে পথের উপর উঠে প্রাণপণে দৌড়োয়। এখনো কেউ পথে বেরোয়নি। যেভাবেই হোক তাকে স্টেশনে পৌঁছাতেই হবে আলো ফোটার আগে। ভোরের ট্রেনে কলকাতা ফিরে যেতে হবে এখনই। এদিকে সারা রাত ঘুম আসেনি সুকুরও। বউয়ের উপর রাগ করে বাড়ি থেকে তো বেরিয়েছিল, আড়তেও গিয়েছে। রাতটা আড়তেই কাটাবে বলে ঠিক করেছিল। মশার উৎপাতে আর দুশ্চিন্তায় দু চোখের পাতা এক করতে পারেনি সুকু। ওর মনে এখন কেবল একটাই ভয়, লক্ষ্মী কি সব জেনে গেল? কিন্তু কিভাবে? এমনটা কি করে সম্ভব? ওই ঘরে যে রহস্য লুকিয়ে আছে তা তো কেবল সে নিজেই জানে, আর তো কেউ জানে না। প্রায় শেষ রাত তখন। মাদুর ছেড়ে উঠে পড়ল সুকু। ঘুম হবেই না আজ। একটা বিড়ি ধরিয়ে আড়তের বাইরে একটা মোড়া পেতে বসল সে। আকাশে শেষ রাতের তারাদের ঝেঁকিমিকি। বিড়িতে ঘন ঘন টান দিতে দিতে সুকুর চোখের পর্দায় ভেসে উঠল মাস দেড়েক আগের টুকরো টুকরো কিছু দৃশ্য। সেটা ছিল এমন একটা সময় যখন লক্ষ্মীর সাথে ওর প্রেমের সম্পর্কটা মাখো মাখো হয়ে উঠছিল। অবৈধ প্রেম, পরকীয়া। কারণ ওর ঘরে শিউলি ছিল, ওর বিবাহিতা স্ত্রী। শিউলিকে নিয়ে এমনিতে কোনো সমস্যা ছিল না সুকুর। শান্তশিষ্ট নরম স্বভাবের মেয়ে ছিল শিউলি। দেখতে খুব অপরূপা সুন্দরী না হলেও ওর মধ্যে একটা মাধুর্য ছিল, একটা গাম্ভীর্য ছিল, আর ছিল একটুখানি রাজকীয়তা। মাথায় ছিল ঝর্ণার মতো অবাধ্য এক ঢাল চুল। চুল বড় প্রিয় ছিল শিউলির, খুব যত্ন নিত চুলে। শীতের দুপুরে সেই চুলে ভুরভুরে গন্ধের জবা কুসুম তেল মেখে জলপাই রঙের শাড়ি পরে শিউলি যখন দাওয়ায় বসে ঢলো ঢলো চুল ছেড়ে রোদ পোহাত, তখন ওকে দেখে মনে হতো যেন কোনো জমিদার কিন্নি। সুকুর স্বীকার করতে দ্বিধা নেই, শিউলির রান্নার হাত ছিল সুকুর মায়ের চেয়েও ভালো। স্বামীর যত্ন দিতে কোনো কমতি রাখত না শিউলি। কেবল একটাই খুঁত ছিল ওর, মা হওয়ার সুখ থেকে বঞ্চিত হয়েছিল বেচারি। অনেক চেষ্টা করেছে, প্রথমে গাছগাছরা, তাবিজ কবচ, তারপর যতটুকু সাধ্য কুলায় তেমন মতো শহরে ডাক্তার দেখিয়েছিল সুকু। কিছুতেই কিছু হয়নি। সেই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের শীতলতা। কিছু কিছু পুরুষ মানুষ কেন এমন হয় কে জানে। নারীর কাছ থেকে একদিক থেকে না পেলে বাকি অন্য দিক সব ফিকে হয়ে যায়। ঠিক এই সময়টায় লক্ষ্মীর সঙ্গে ওর দেখা। শিউলি একটু একটু করে বেশ বুঝতে পারছিল যে স্বামীর ঘরে মন নেই। যেখানে আগে মাসে 2 কি 3 বার কলকাতা যেত, সেই সময়টায় প্রায় প্রতি সপ্তাহে একবার করে কলকাতার গাড়ি না ধরলে সুকুর ভাত হজম হতো না। শিউলি সরল গ্রাম্যবালা হলেও এটা জানত কলকাতা শহরে হাতছানির অভাব নেই। শিউলি বুঝতে পারত ওর স্বামী হাতছাড়া হয়ে যাচ্ছে, কলকাতায় কোনো খারাপ মেয়ের পাল্লায় পড়েছে হয়তো। এই সময়টায় ওয়াসিমের সঙ্গেও সম্পর্ক শীতল হয়েছিল সুকুর।
মনে মনে লক্ষ্মীকে বিয়ে করবে বলে ঠিকই করে নিয়েছিল সে। এটা ওয়াসিম মেনে নিতে পারেনি, তাই ওর সঙ্গেও যোগাযোগ কমিয়ে দিয়েছিল সুকু। কলকাতায় গেলেও তখন ওর ঠিকানা হয়েছিল লক্ষ্মীদের পার্ক সার্কাস বস্তির ওই ঘরটা। ওকে কত মিথ্যে কথা বলেছে সে। বলেছে তার বউ তাকে ছেড়ে চলে গিয়েছে। সহজ সরল মেয়েটার সহানুভূতি আদায় করেছে। রাতের পর রাত পড়ে থেকেছে ওর বিছানায়। রোজ রাতে শিউলি ঘুমিয়ে পড়ার পর লক্ষ্মীর সাথে সুকুর ফোনে কথা হতো। শিউলি প্রথমে ব্যাপারটা ধরতে পারেনি, কিন্তু চোরের 7 দিন, গৃহস্থের 1 দিন। সেটা ছিল ভাদ্রের একটা ভ্যাপসা গরমের রাত। গাছের একটা পাতাও নড়ছিল না। খেয়ে দিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লেও গরমের ঠেলায় রাতে ঘুম ভেঙে গিয়েছিল শিউলির। আড়মোড়া ভেঙে সে দেখেছিল স্বামী বিছানায় নেই। ভেবেছিল প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে গিয়েছে বুঝি। কিন্তু প্রায় আধ ঘন্টা পরও যখন সে ফিরে এলো না, তখন শিউলি বিছানা ছেড়ে দাওয়ায় ফিরে এলো। হালকা চাঁদের আলো ছিল নির্মেঘ আকাশে। শিউলি দেখেছিল উঠোনে পায়চারি করতে করতে খুব নিচু স্বরে মোবাইল ফোনে কার সঙ্গে কথা বলছে সুকু। শিউলিকে দেখতে পায়নি সে। আপন মনে হেসে হেসে খুব খুনসুটি করে ফোনের ওপারের মানুষের সঙ্গে রসালো প্রেমালাপে ব্যস্ত সে। কোনো কথা শুনতে না পেলেও একটা কথা শিউলি খুব স্পষ্টভাবে শুনতে পেয়েছিল। আরে আরে আমিও তোরে ভালোবাসি, হ্যাঁ অনেক ভালোবাসি। তোরে আমার বিবি বানিয়ে রাখ, এই পাক্কা কথা নেই। একটা দীর্ঘশ্বাস ফেলেছিল শিউলি। এমনভাবে মিষ্টি করে কতদিন ওর সঙ্গে কথা বলে না সুকু। বাপ-মা মরা মেয়ের শিউলি। 3 কুলে কেউ নেই স্বামী ছাড়া। যে পিসেমশাই অল্প বয়সেই সুকুর সঙ্গে বিয়ে দিয়ে ঘাড় থেকে নামিয়েছিলেন, তিনিও পটল তুলেছেন বছর 3 হলো। ভালোবাসা নামক জটিল অথচ সহজ বিষয়টার সঙ্গে আত্মীয়তা হারিয়ে ফেলেছে শিউলি। শিউলির মুখে আধার ঘনায়। নিজেকে ভীষণ বঞ্চিত মনে হয়েছিল তার। চুপচাপ দরজা ছেড়ে এসে বিছানায় শুয়ে পড়েছিল সে। অন্ধকারে ঘাপটি মেরে পড়েছিল। আরো আধ ঘন্টা পর সুকু পা টিপে টিপে ঘরে ঢুকে দরজা দিতেই সুকুকে চমকে দিয়ে খুব সহজভাবে একটা প্রশ্ন করেছিল শিউলি। কাকে এত ভালোবাসো গো, যে আমাকে লুকিয়ে রাত বিরেতে উঠে কথা বলতে হচ্ছে? সুকু প্রথমে ঘাবড়ে গেলেও পরক্ষণে চোয়াল শক্ত হয়ে উঠেছিল ওর। তুই লুকায় লুকায় কথা শুনতেছিলিস, তা সব জেনেই যখন গেছিস তাহলে শুনে রাখ, ঠিকই শুনেছিস, আমি আর একজনরে ভালোবাসি। শিউলি কোনোদিন এত উঁচু স্বরে স্বামীর সাথে কথা বলেনি, কিন্তু সেদিন তার চোখের জল বাঁধ মানছিল না। চিৎকার করে উঠেছিল, কেন গো, কেন? আমার মাথায় কি ঘুমতি ছিল যে যে তোমার বাইরের মুখ ভারতে যেতে হলো? চি 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 চি, তুমি আমার কেন করলে আমার সাথে? কেন করলে? খুব নিস্পৃহ ঠান্ডা গলায় উত্তর দিয়েছিল সুকু। তোরে নিয়ে করব কি? একটা বাচ্চা জন্ম দিতে পারলি না, ফুলদুব্ব দিয়ে পুজো করবো তোরে? শিউলির বুকের ভেতরটা যেন কেউ চিরে দিয়েছিল। খাট ছেড়ে উঠে এসেছিল স্বামীর কাছে। তাই বলে তুমি অন্য একজনের সাথে? এটা কলকাতার, তাই না? তাই তো বলি, এত কলকাতায় যাওয়ার ধুম কেন উঠলো হঠাৎ? তোমার বন্ধু ওই ওয়াসিম, ওই 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 হলো যত নষ্টের করা। ওই তোমার মাথা খেয়েছে, তাই তো? বাজে কথা কম বল। ওয়াসিমের এখানে কোনো হাত নেই। আর হ্যাঁ, আমার যা ইচ্ছা আমি তাই করব। যে মেয়ে ছেলে স্বামীর মুখে হাসি ফোটাতে পারে না, তাদের সতীন নিয়েই ঘর করতে হয়। দরকার পড়লে আমি ওরে বিয়েও করব, দেখব কে আটকায়। ছাড়। সুকু এক ধাক্কা মেরে শিউলিকে সরিয়ে দেয়। শিউলি মেঝেতে পড়ে গিয়ে চিৎকার করে ওঠে, তুমি আমার গায়ে হাত তুললে? রাতের বেলায় এই নাটক একদম সহ্য হয় না সুকুর। শিউলির অত সুন্দর চুলের গোছ মুঠো চেপে ধরে সে বলে, বেশ করেছি, দরকার পড়লে আবার তুলবো। একদম চুপচাপ থাকবে। এই নিয়ে আর একটা কথাও তোর সাথে আমি বলতে চাই না। না না না, আমি চুপচাপ থাকবো না। কেন থাকবো? পাল্টা গর্জে উঠেছিল শিউলি। আমি 10টা লোক ডাকবো, কাল সকালেই ডাকবো, এর বিচার হবে। কি আমার অপরাধ? শুধু বাচ্চা জন্ম দিতে পারিনি বলে আমার ঘরে সতীন নিয়ে আমায় ঘর করতে হবে?
করবে? কেন কেন? সবাইকে বলবো আমি, সবাইকেই বলবো আমি, ডেকে ডেকে বলবো তোমার তোমার এই ভালো মানুষের মুখোশ আমি বের করবো। এরপর বিশ্রী রকমের একটা হাতাহাতি হয়েছিল স্বামী স্ত্রীর মধ্যে। যেহেতু ওদের বাড়িটা বাকি লোক বসতির থেকে অনেকটা দূরে, সেদিন রাতে কেউই কিছু শুনতে পায়নি। সুকু এমনিতেই রকচটা স্বভাবের, মাথায় রক্ত উঠে গেলে কি করবে সে নিজেও জানে না। এক পর্যায়ে কাপড় কাচার মুগুরটা দিয়ে শিউলির মাথায় জোরে জোরে বেশ কয়েকবার আঘাত করেছিল সে এলোপাথারি। যখন হুঁশ ফিরেছিল তখন শিউলির চিৎকার থেমে গেছে। মাটির মেঝে রক্তে থই থই। প্রথমে সুকুর মাথায় হাত পড়লেও খুব তাড়াতাড়ি পরিস্থিতিটা সামলে নিয়েছিল সে। শিউলিকে খোঁজার মতো কেউ নেই, সুতরাং লাশটা ঠিকঠাকভাবে গায়েব করতে পারলেই কাউকে জবাবদিহি করতে হবে না। পরে গ্রামে রটিয়ে দেবে অন্য বেটা ছেলের সাথে পালিয়ে গিয়েছে ওর বউ। কিন্তু কাছে পিঠে কোথায় লুকিয়ে ফেলা যায় লাশটা? জঙ্গল বা ভেড়ির মাটিতে পুঁতে দিলে শিয়াল কুকুরে টেনে বের করবে, নদীতে ভাসিয়ে দিলে ভেসে উঠবে কোথাও। এসব ভাবতে ভাবতেই ওর মাথায় এসেছিল একটা মোক্ষম বুদ্ধি, পৈশাচিক অমানবিক একটা বুদ্ধি। রান্নাঘর থেকে বড় বঁটিটা নিয়ে এসেছিল সুকু। বড় বড় মাছ কাটার বিদ্যে দিয়ে ভেবেছিল লাশটাকে কেটে টুকরো টুকরো করবে। কিন্তু বড় মাছ কাটা আর মানুষের দেহ কাটা যে এক জিনিস নয়, সেদিন রাতে বুঝেছিল সুকু। মানুষের দেহ টুকরো টুকরো করা অনেক কঠিন কাজ। মাত্র 5টা টুকরো করতে পেরেছিল সুকু। উগরে বমি আসছিল তার। যতই হোক, এককালে শিউলিকে তো ভালোবাসত সে। নিজের হাতে ওর দেহটা অমন মাছের মতো টুকরো টুকরো করতে পারল না সুকু। শাবল দিয়ে মাটির মোটা দেওয়াল খুঁড়ে এক এক করে টুকরোগুলোকে পুঁতে দিয়েছিল দেওয়ালের মধ্যে। পরদিন কাক ডাকা ভোরবেলায় ভেড়ি থেকে বালতি বালতি কাদা তুলে এনে ভালো করে নিকিয়ে দিয়েছিল দেওয়ালটা। দেখে একদম বোঝার উপায় নেই যে ওটার মধ্যে একটা আস্ত লাশ লুকিয়ে ফেলা হয়েছে। লাশ গায়েব করা হলো, আপদ বিদায় হলো। এবার সুকুকে গা ঢাকা দিতে হবে কদিনের জন্য। আড়তের মালিককে ফোন করে বলে দিয়েছিল ওর ম্যালেরিয়া হয়েছে, সারতে সময় লাগবে। তারপর চলে গিয়েছিল কলকাতায়। টানা 1টা মাস থেকেছিল লক্ষ্মীর সাথে। তারপর ওকে বিয়ে করে নিয়ে এসেছে এই 5 পুকুরিয়ায়। এই গ্রামে শিউলি বা সুকুর খোঁজ কেউ করবে না, তাই এই 1 মাসে কোনো ঝামেলাই হয়নি। দেওয়ালটাও শুকিয়ে গিয়েছে। ভেবেছিল এবার নতুন বউকে নিয়ে সুখে ঘর করবে, কিন্তু সে গুড়ে বালি। মরেও শান্তি দেয়নি শিউলি ওকে। বিড়িতে শেষ টান দিয়ে ফেলে উঠে দাঁড়ায় সুকু। হঠাৎ করে ওর মনটা ভীষণ কু গাইতে শুরু করেছে। আচ্ছা, লক্ষ্মী যেগুলো বলছে সেগুলো যদি সত্যি হয়, শুধু লক্ষ্মী কেন, সে নিজেও তো বহু প্রমাণ পেয়েছে। এমনটা কি সত্যি হয়? মৃত্যুর পরে ওপারে পর্দা ভেদ করে মানুষ চলে আসতে পারে জীবিতদের জগতে? না না, লক্ষ্মীকে একা বাড়িতে রেখে আসাটা একদম ঠিক হয়নি। ভোরের আলো ফুটতেই বাড়ির দিকে দৌড়ল সুকু। ঝোঁকের বসে আবার একটা ভুল করে ফেলেছে সে। লক্ষ্মীর কোনো ক্ষতি হলে কি করবে ও? সুকু দৌড়ে বাড়ির দিকে, ঊর্ধ্বশ্বাসে দৌড়ে। সারাদিন তন্ন তন্ন করে খোঁজার পরেও লক্ষ্মীর দেখা পায় না সুকু। প্রথমে ঘর খুঁজেছিল, তারপর ভেড়ির ধারে, জঙ্গলে। কোথাও নেই লক্ষ্মী। শুধু ওর ফোনটা বিছানার উপর ফেলে চলে গেছে। গ্রামে কারো বাড়িতে যাবার মেয়ে নয় লক্ষ্মী, সেটা সুকু ভালো করে জানে। কোথায় খুঁজবে সে বউকে? নিজের ওপরে নিজেরই রাগ হয় ওর। কেন যে কালকে রাতে বাড়ি ফিরল না? সন্ধে অবধিও ফিরল না লক্ষ্মী। পুলিশে খবর দেবে কিনা ভাবতেই বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল ওর। না না, পুলিশকে খবর দেওয়া যাবে না। কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়বে। কিন্তু এখন উপায় কি? অপেক্ষা করা? আচ্ছা, লক্ষ্মী নিজেও তার মতো রাগ দেখিয়ে চলে যায়নি তো? হয়তো ফিরে আসবে। রাগে দুশ্চিন্তায় পাগল হবার জোগাড় হয়েছে সুকুর। রাত নামে, গভীর হয়। বিছানায় শুয়ে উসখুস করতে থাকে সুকু। লক্ষ্মী ফেরে না। অনেকগুলো দিন পরে সুকুর চোখের জলে বাঁধ ভাঙে। ফুঁপিয়ে ফুঁপিয়ে বিছানায় শুয়ে কাঁদতে থাকে সুকু। শেষ এমন কান্না কেঁদেছিল শিউলির জন্য, যেদিন শিউলিকে নিজের হাতে টুকরো টুকরো করে কাটতে হয়েছিল সেই রাতে। আজ বাইরে অকারণে খুব হাওয়া দিচ্ছে। বৃষ্টি হবে নাকি কে জানে। খোলা জানালা দিয়ে হু হু করে হাওয়া ঘরের ভেতরে আছড়ে পড়ছে। সেই সঙ্গে কোথা থেকে আজ আবার গুচ্ছ গুচ্ছ চুল ভেসে আসছে হাওয়ায় ভর করে। দেওয়ালটার দিকে মুখ তুলে তাকায় সুকু। ফাটলগুলো আবার বড় হয়েছে। সেখান থেকেই উড়ে উড়ে আসছে চুলের দলাগুলো। শিউলির চুল খুব ভালোভাবে চেনে সুকু। টলমলো পায়ে উঠে দাঁড়ায় সে। হাঁটু কাঁপছে,
কি মনে হতে বিছানা থেকে নেমে যায় দেওয়ালের দিকে। নাকে মুখে চুল উড়ে এসে পড়ছে। উদ্ভ্রান্তের মতো দেওয়ালের ফাটলগুলোতে হাত বোলায় সুকু। তারপর শিশুদের মতো ডুকরে কেঁদে ওঠে। শিউলি, শিউলি, আমি তোরে সেদিন ইচ্ছে করে মারি নাই। আমার আগে মাথা ঠিক ছিল না, আমার মাথা ঠিক ছিল না রে। লক্ষ্মীরে কোথায় লুকিয়েছিস শিউলি? দে দে দে, ফিরায় দে, আমার কাছে ফিরায় দে। দেওয়ালের ওপার থেকে কোনো জবাব আসে না। কেবল আরো আরো চুলের গোছা বাতাসে ভেসে উড়ে আসতে থাকে ফাটলগুলোর মধ্যে থেকে। সুকু হাত জড়ো করে দেওয়ালটার সামনে বসে পড়ে প্রার্থনার ভঙ্গিতে আবারও বলে ওঠে, শিউলি, আমার ভুল হয়েছে, ক্ষমা দে আমায়। লক্ষ্মীরে ফিরায় দে। ওরে 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 নিয়ে যাস না, আমার কাছ থেকে নিয়ে যাস না। এবারও কোনো উত্তর আসে না। কেবল দুটো ফাটলের মধ্যে থেকে দুটো কালো ছায়া হাত বেরিয়ে এসে সুকুর হাত দুটো চেপে ধরে। দেওয়ালের ওপারে ফুটে ওঠে এক নারীর মুখাবয়ব। অন্ধকারে জল করছে তার চোখ। সুকু বিহবলের মতো তাকিয়ে থাকে তার দিকে। চিৎকার করে না, পালিয়ে যায় না, কাঁদে না, কিছুই করে না। সেই হাত দুটোকে সুকু টেনে নেয় দেওয়ালের দিকে। ফাটলগুলো থেকে আরো রাশি রাশি চুল সাপের মতো বেরিয়ে এসে জড়িয়ে ধরে সুকুর সর্বাঙ্গ। ওর নাকে মুখে চোখে চুল জড়িয়ে যায়। নিঃশ্বাস বন্ধ হয়ে আসে ধীরে ধীরে। দেওয়ালের ফাটলগুলো আরো আরো বড় হয়ে গিলে নিতে চায় সুকুকে, টেনে নিতে চায় ওপারের জগৎটায়, যেখানে একদিন নিজের হাতে শিউলিকে সমাধি দিয়েছিল সুকু। সুকুর যে মাঝে মধ্যে কখনো এক সপ্তাহ বা এক মাস ধরেও ডুব দেওয়ার স্বভাব আছে, সেটা আড়তের মালিক ভালো মতো জানেন। বরাবর তিনি ভেবেছেন এই ছেলেকে কাজ থেকে ছাড়িয়ে দেবেন, কিন্তু পুরনো লোক তো ছাড়াতে পারেন না। সুকু এসে প্রতিবারই হাতে পায়ে পড়ে ঠিক ভজিয়ে নেয় তাকে। কিন্তু এবার যখন পাক্কা 1.5 মাস সে কাজে এলো না, তখন তিনি নিজেই এসে হাজির হলেন সুকুর বাড়িতে। কাকস্য পরিবেদনা, কেউ নেই, কোথাও নেই। আরও এক সপ্তাহ পরে তিনি পুলিশে খবর দিলেন। পুলিশ এসে বাড়িতে খানা তল্লাশি চালালো ভালো মতন। বাড়ির সব দেওয়ালের মধ্যে কেবলমাত্র একটা দেওয়ালে অজস্র ফাটল, এবং দেওয়ালটা অন্য দেওয়ালের চাইতে অনেক বেশি মোটা প্রলেপ দেওয়া। পুলিশের সন্দেহ হয় দেওয়াল দুটো ভাঙা হলো। দুটো লাশ পাওয়া গেল। একটা পুরোটাই কঙ্কালে পরিণত হয়েছে, আর একটা দেহ প্রায় কঙ্কাল, মাংস খুলে পড়েছে অনেকটাই। ফরেন্সিকে পাঠিয়ে জানা গেল একটা পুরুষ আর একটা নারীর কঙ্কাল। 5 পুকুরিয়া থেকে বহু দূরে কলকাতায় বসে সেই খবরটা এক খাবার হোটেলের টিভিতে দেখল লক্ষ্মী নামের একটা মেয়ে। এই নতুন হোটেলটায় সে কাজ নিয়েছে কলকাতায় ফিরে। সংবাদপত্র পড়ার অভ্যেস নেই, তাই শিয়ালদার কোলে মার্কেটের একটা চায়ের দোকানে বসে এই খবরটাই লোকের মুখ থেকে শুনল ওয়াসিম নামের এক তরুণ। দুজনেরই বুকের গভীর থেকে বেরিয়ে এলো একটা দীর্ঘশ্বাস। শুনছিলেন আজকের গল্প দেওয়ালের ওপারে। গল্প রচনায় আকাশ গুহ, গল্প পাঠে এবং সুকুর ভূমিকায় আমি সায়ন, লক্ষ্মী অঙ্কিতা, শিউলি খুশি। সমগ্র গল্পের আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে সূর্য, প্রচ্ছদ, মুরালি। পর্ব পরিচালনা এবং গল্পের সূত্রধার আমি সায়ন। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই গল্প লেখক শ্রী আকাশ গুহকে আমাদের এই গল্পটি প্রকাশের ক্ষেত্রে বিশেষ সহযোগিতা করার জন্য। কেমন লাগলো আমাদের আজকের গল্প জানান আমাদের কমেন্ট বক্সে। গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবেন। আমাদের গল্প নিয়মিত শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার একটি নতুন গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি আমরা। ততক্ষণ বি সেফ, স্টে কানেক্টেড।